প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকের আমাদের দুজন অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। একজন হলেন মেজবাউল আজম সওদাগর, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আরেকজন হলেন ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের, এবং তিনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বিশ্লেষণ করেন। আমরা শুরুতেই যাব প্রফেসর মেজবার কাছে। ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় স্থাপনের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। নয়াদিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান জানিয়েছে ঢাকা। বুধবার মিডিয়ায় পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিজ্ঞপ্তিতে, যেটা পাঠিয়েছে মিডিয়াতে, সেখানে বলা হয় যে ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের পটভূমিতে এই বিষয়টি সামনে এসছে। ভারতের মাটিতে অবস্থান করে কোনো বাংলাদেশি নাগরিক যাতে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সেই জন্য ভারত সরকারের প্রতি পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ সরকার। এবং এসব পদক্ষেপের মধ্যে রয়েছে এ ধরনের কোনো কর্মকাণ্ডের অনুমতি বা সমর্থন না দেওয়া, এবং ভারতের মাটিতে নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো অবিলম্বে বন্ধ করা অন্তর্ভুক্ত। কি বলবেন? শেখ হাসিনাকে যে তারা আশ্রয় দিয়েছে, এই আশ্রয় দেওয়ার কিন্তু একটা অতীত ইতিহাস আছে। অতীতেও কিন্তু শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিল। 1881 পর্যন্ত তিনি ভারতে ছিলেন, 75-এর পরে। তো ভারতের সাথে তার একটা দীর্ঘ আন্তরিক সম্পর্ক এবং ভারতের একজন বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিত হচ্ছে হাসিনা। তো হাসিনাকে তারা সেখানে রাখবেন। আপনি জানেন যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, যেখানে আসামি প্রত্যর্পণ করা হয়, এক্সচেঞ্জ করা হয়। কিন্তু প্রত্যর্পণ ট্রিটিতে পরিষ্কারভাবে বলা আছে যে কোনো অপরাধী যদি ভারতে থাকে, ভারতের কোনো অপরাধী যদি বাংলাদেশে থাকে, দুইজনকে এক্সচেঞ্জ করার নিয়ম আছে। সেই অনুযায়ী কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত ভারতের, বা করা প্রয়োজন। কিন্তু ভারত কিন্তু শেখ হাসিনাকে কোন আইনে আশ্রয় দিয়েছে সেটি এখনো প্রকাশ করেনি। পাশাপাশি শেখ হাসিনাকে কিন্তু আমাদের কাছে ফেরতও দিচ্ছে না। না দেওয়ার কারণটা হচ্ছে, উনি দেখাচ্ছেন যে ওই এক্সট্রাডিশন ট্রিটির মধ্যে কতগুলো ধারা আছে, আপনি পড়লে দেখবেন যে সেখানে তাকে অতিথি হিসেবে আশ্রয় আখ্যায়িত করতে পারে, বা যে কোনো একটা গ্রাউন্ডে তাকে ফেলায়, বা তার জীবন মৃত্যুর সম্ভাবনা রয়েছে বাংলাদেশে, যে কোনো একটা গ্রাউন্ডের মধ্যে ফেলায় তাকে সেখানে আশ্রয় দিতে পারে ভারত। কিন্তু তার পূর্বে যে বিষয়টা, সেটা হচ্ছে ভারতকে কোন গ্রাউন্ডে কোন আইনে আশ্রয় দিয়েছে সেটার ভিত্তিতে নির্ধারিত হবে যে শেখ হাসিনাকে আসলে আমাদের দেশে হস্তান্তর করা যাবে কি যাবে না। তো ভারত কিন্তু খুব টেকনিক্যালি, এবং ভারতের স্পষ্ট করে বলেছে তারা আপাতত দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু কেন দিচ্ছে না, কোন আইনের ধারা, তাকে এটা কোনো কিছু খোলাসা করে না। কিন্তু সেই ব্যাখ্যা দিতে হলে তাকে আরেকটা ব্যাখ্যা আগে দিতে হবে যে কোন আইনে তাকে আশ্রয় দিয়েছে। তো দুইটাই কিন্তু ভারত প্রকাশ করেনি। তো এর থেকে বোঝা যায় যে ভারত এখানে কোনো আইনের কোনো তোয়াক্কা করছে না। তার বিশ্বস্ত যে মিত্র, তাকে রক্ষা করতে হবে, তাকে আশ্রয় দিতে হবে, এটি হচ্ছে তাদের লক্ষ্য। এখন আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চিঠিটা দেয়া হয়েছে যে বাংলাদেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত আছে। বাংলাদেশ বিরোধী কার্যকলাপ এই সেন্সে যে তাদের কার্যকলাপ বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। যে কার্যকলাপটাতে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে সেই একই কার্যকলাপ তারা ইন্ডিয়ায় বসে করতে পারবে না। এখন এই যে কূটনীতিতে এই যে শব্দ বাংলাদেশ বিরোধী কার্যকলাপ, এইটার ভিন্ন ব্যাখ্যা কিন্তু ভারত দাঁড় করাবে। এটা ভারত যে আজকে বিবৃতিটা দিয়েছে সেটা পড়ে আমার মনে হয়েছে ভিন্ন বিবৃতি দাঁড় করাবে। এই জন্য তারা বলছে যে ভারত কখনোই বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ ভারতের মাটি থেকে অ্যালাউ করে না। অর্থাৎ বিষয়টা হচ্ছে বাংলাদেশ বিরোধী কার্যকলাপটা কি, আমরা যেটাকে বাংলাদেশ বিরোধী বলছি এই মুহূর্তে, ভারত সেটাকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ হিসেবে মনে করবে না। এবং তারা বিভিন্নভাবে কৌশলে ভারতে যারা আছে তারা ইউটিউবে বসে তারা রাজনীতি করতেছে, সব ধরনের রাজনৈতিক বক্তৃতা তারা দিচ্ছে। কার্যালয়টা এখানে কোনো ফ্যাক্টর না। আপনি নিশ্চয়ই আরেকটা ঘটনা জানেন প্রফেসর মেজবা, কিছুদিন আগের একটা ঘটনা, সেটাও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গত 11ই জুলাই একটা অখ্যাত এনজিওর আড়ালে নিষিদ্ধ দলের কিছু সিনিয়র নেতা দিল্লি প্রেস ক্লাবে একটা সভার পরিকল্পনা করেছিল, সংবাদ সম্মেলনে ডেকেছিল। শেষ পর্যন্ত যে কোনো কারণে সংবাদ সম্মেলনটি হয়নি, কিন্তু তারা উপস্থিত সাংবাদিক একটা পুস্তিকা বিতরণ করেছে, যেটা গোটাটাই ছিল আমাদের দেশের বিরুদ্ধে।
এর মানে হলো ভারত থেমে নেই তাকে সহযোগিতা করার ব্যাপারে, তাই তো? ভারত সব দিক থেকেই তাদেরকে সহযোগিতা করবে। আপনি জানেন যে পত্রপত্রিকা নিউজ আসতেছে যে অসংখ্য কয়েক হাজার নেতাকর্মীর কথা শোনা যাচ্ছে যে তারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, এবং তারা যে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তো তারা কিভাবে বৈধ পথে অবৈধ পথে বিভিন্নভাবে গিয়েছে। আমরা জানি অনেকেই অবৈধ পথে গিয়েছে, তো তাদেরকে তো ভারতে ফেরত পাঠানো উচিত বাংলাদেশ, সেটা তারা করছে না। এর থেকে বোঝা যায় যে সমস্ত আওয়ামী লীগের লিডারদেরকে যারা পালিয়ে গেছে সেখানে অপরাধীদেরকে তারা সেখানে আশ্রয় দিবে, এবং সেখান থেকে বাংলাদেশের যে কার্যক্রমগুলো তাদের নিষিদ্ধ সেগুলো করার জন্য তারা সব ধরনের সহযোগিতা করবে। দেখেন ইউটিউবে বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা, এত বড় একটা আসামি, সে মানবতা বিরোধী অপরাধ করেছে, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জাতিসংঘ থেকে স্বীকৃত একটা বিষয়। সেই শেখ হাসিনাকে তারা ওপেন, তারা অডিও ভিডিও তার আসতেছে, সবাই দেখতেছে শুনতেছে তার বক্তব্য। সেই বিষয়ে ভারতের এখনো কোনো বক্তব্য নেই, এবং এখন পর্যন্ত আমি জানি মোদি একদিন বলেছে কারো ব্যক্তিগত ইয়েতে তো আমরা হস্তক্ষেপ করতে পারি না। এই কথাটা একেবারে আন্তর্জাতিক আইনের পরিপন্থী একটি কথা। তো এগুলোর মধ্যে দিয়ে আমরা বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে এই নেতাদেরকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালানোর জন্য সকল ধরনের সহযোগিতা ভারত সরকার কন্টিনিউয়াসলি করে যাবে, এবং বাংলাদেশের এখন উচিত খুব স্ট্রিক্টলি ডিপ্লোম্যাটিক্যালি এই জিনিসটা নিয়ে ফাইট দেওয়া, এবং ইন্টারন্যাশনাল যে কমিউনিটিগুলো আছে, যে ফোরামগুলো আছে, সেই ফোরামে যেহেতু তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে সেহেতু ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে এই জিনিসটা উঠায় নিয়ে আসা, যে এই অপরাধগুলো বাংলাদেশে তারা করেছে, বাংলাদেশে যারা তাদের জন্য যে কাজগুলো নিষিদ্ধ করা হয়েছে ভারত থেকেও একই কাজ যেন তারা করতে না পারে, এই জন্য ভারত সরকারের উপর ব্যাপক চাপ সৃষ্টি করাতে হবে এবং আন্তর্জাতিক একটা জনমত গড়ে তুলতে হবে। ডক্টর আনিস, আসলে আপনি নিশ্চয়ই জানেন যে মিডিয়ার অনেক ধরনের কাজ আছে। কখনো কখনো কোনো দেশের সরকারের হয়েও মিডিয়া কাজ করে। ভারতে এটা ব্যাপকভাবে প্রচলিত। আপনি এটাও জানেন যে ভারতে অন্তত 80% মিডিয়া গদি মিডিয়া। এই খবরটি কোনো না কোনোভাবে সেখান থেকে তো লিক হয়েছে, যে সেখানে তারা দিল্লিতে একটা কার্যালয় স্থাপন করেছে। কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে এই খবরটি প্রকাশ করার অর্থ আরেকটা হতে পারে। সেটা হলো, আপনি জানেন যে আজ এই মুহূর্তে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী ঢাকাতে রয়েছেন। উনি মঙ্গলবার বেশ গভীর রাতে ঢাকা পৌঁছেছেন। উনি কদিন থাকবেন, এরপরে পররাষ্ট্রমন্ত্রী আসতেছেন। এই যে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এটা তো ভারত স্বাভাবিক কারণেই মেনে নিতে পারছে না কোনোভাবেই। এবং আপনি জানেন যে গত 15 বছরে আসলে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক ছিল না বললেই চলে। আপনার কি মনে হয়? জি, আপনি যথার্থ বলেছেন। এখানে দক্ষিণ এশিয়ার দুটো বৃহৎ রাষ্ট্র ভারত এবং পাকিস্তান, এবং দুটো রাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, এবং জন্মগত দিক থেকে এরা দুটি রাষ্ট্র একে অন্যের সাথে বিভিন্ন ধরনের কনফ্লিক্টের জড়িত আছে। এদের যেমন আছে সমরাষ্ট্রের কনফ্লিক্ট, এদের আছে কূটনৈতিক কনফ্লিক্ট, এদের আছে অর্থনৈতিক কনফ্লিক্ট, এদের রাজনৈতিক কনফ্লিক্ট আছে। আমাদের বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সর্বশেষ স্বাধীন এবং ছোট একটি রাষ্ট্র, এবং এই রাষ্ট্র বেসিক্যালি ভারতীয় উপমহাদেশেরই একটি রাষ্ট্র। এই রাষ্ট্র আমরা 47-এ ভাগ হয়েছি ভারত থেকে, আবার 71-এ ভাগ হয়েছে পাকিস্তান থেকে। সুতরাং আমাদের এই ছোট রাষ্ট্রটার উপর দুইটা রাষ্ট্রের এক ধরনের ডিপ্লোম্যাটিক প্রেশার আছে। দুটো রাষ্ট্রই চায় এই বাংলাদেশকে হাতে রাখতে। বাংলাদেশের বিকজ অফ বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল স্ট্র্যাটেজিক লোকেশন, এইটা খুব গুরুত্ব। এটা ভারতের জন্য গুরুত্ব বিকজ অফ বাংলাদেশের পাশেই ভারতের 7 সিস্টার্স। সুতরাং 7 সিস্টার্সকে ভারতের অধীনে আর রাখার জন্য এবং 7 সিস্টার্সের শান্তি, নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বাংলাদেশ যেমন ভারতের খুব প্রয়োজন, অন্যদিকে পাকিস্তানের সাউথ এশিয়ান কনটেক্সটে তাদের ডিপ্লোমেটি, তাদের ইকোনমিক প্রবৃদ্ধি, ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশের দরকার, বা মিত্র বাড়ানোর জন্য দরকার আছে। সুতরাং যখন পাকিস্তান স্টেপ নেবে ইসলামাবাদ টু ঢাকার যে একটা গুড রিলেশন, এটা দিল্লি ঢাকার গুড রিলেশন হবে না। দিল্লি এটাকে রেসিস্ট করবে, এটাকে বাধা দেবে। সুতরাং এই কাজটি কূটনৈতিক মহলে এই কাজটি চলতে থাকবে এবং চলছে। এবং জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের সাথে যেহেতু ইসলামাবাদ, ঢাকার সাথে ইসলামাবাদের একটা সুসম্পর্ক তৈরি হওয়ার পথে, সেক্ষেত্রে দিল্লি এই সুসম্পর্ক তৈরি যদি না হয় সেটা দিল্লি চেষ্টা করবে, এবং দিল্লি বিভিন্নভাবে বাংলাদেশ সরকারকে বিব্রত করার চেষ্টা করবে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হয়, মানে ভারতীয় ব্যাপারে আমি একটু বলতে চাই, সেটা হলো যে আমাদের সীমান্তের 3টা অংশে
ভারত একটা বিশাল একটা কান্ট্রি, একটা বৃহৎ দেশ, কিন্তু ভারত যেটা করেছে গত 15 বছর সেটা হলো বাংলাদেশের মানুষের সাথে ভারতের সুসম্পর্ক তৈরি করতে পারে নাই। ভারত শুধুমাত্র একটি রাজনৈতিক দল, ওই এবং ব্যক্তি দলের বলা যায়। গোষ্ঠী, ওই ব্যক্তিকে সমর্থন দিয়েছে এবং এখনো দিচ্ছে। সুতরাং ভারতের রাজনীতিবিদদের মহলে এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে যে কেন আমাদের এখানে কেন আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের নেত্রী। সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা আছে, ডিপ্লোম্যাটিক্যালি ভারতীয় কূটনীতিকরা এখনও কেমন জানি ডিপেন্ডেন্ট অন আওয়ামী লীগ, যে তারা আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক করে বাংলাদেশের মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করবে। এই ধারণা থেকে যদি ভারত বের নিয়ে আসতে পারে তাহলে আসলে আমাদের জন্য এটাও খুব খারাপ, সাউথ এশিয়ার জন্য খারাপ। বিকজ অফ পররাষ্ট্রনীতিতে তৈরি হবে বেসিক্যালি মানুষ কি চায়, জনগণ কি চায়। জুলাই বিপ্লব হয়েছে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করেছে। ভারতকে এই জনগণের আকাঙ্ক্ষাকে বুঝতে হবে, জনগণের পালসটা বুঝতে হবে। বুঝতে পারলে ভারতের জন্য পলিসি মেকিং করা সুন্দর হবে। ডক্টর আনিস, আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, 75-এর 15 আগস্ট যখন শেখ মুজিব নিহত হলেন তখন কিন্তু ভারত দ্রুতই বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। এবং ওই সময় যে ভারতের হাই কমিশনার ছিলেন সমর সেন, উনি তখন ঢাকাতে ছিলেন না, কিন্তু উনি দ্রুত এসে তৎকালীন ক্ষমতাসীন মুশতাকের সঙ্গে দেখা করেছেন। কিন্তু আমরা দেখলাম যে 5ই আগস্টের পর সেই ডেভেলপমেন্ট আর হয়নি। এর কারণ কি? কেউ যে কথাটা বলে থাকেন সেটি হলো যে 5ই আগস্ট শুধু আওয়ামী লীগেরই পতন ঘটে নাই, ভারতীয় আধিপত্যবাদেরও পতন ঘটেছে। সম্ভবত তারা এটা এই পরাজয়টা তারা মেনে নিতে পারছে না। আপনার কি মনে হয়? না, এটা আপনি যথার্থ বলেছেন। কারণ জুলাই বিপ্লবের একটা স্লোগান যদি আপনি বিশ্লেষণ করেন দেখবেন দিল্লি না ঢাকা, মানে দিল্লি হেগেমনির বিরুদ্ধে সাউথ এশিয়া এবং বাংলাদেশে যে দিল্লির আধিপত্যবাদটা ছিল এটার বিরুদ্ধে কিন্তু একটা রেজিস্ট্যান্স এখানে হয়েছে। মানে বাংলাদেশের মানুষরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, আর দিল্লি আধিপত্যবাদটা তৈরি করেছিল এখানে আওয়ামী লীগের মাধ্যমে। সুতরাং একদিকে যেমন এটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা রেজিস্ট্যান্স, অন্যদিকে এটা দিল্লির বিরুদ্ধে একটা রেজিস্ট্যান্স কিন্তু বাংলাদেশে হয়েছে। এবং এই রেজিস্ট্যান্সের প্রেক্ষাপটে ভারত এখন পর্যন্ত কেন বাংলাদেশ সরকারের সাথে সুসম্পর্ক করছে না, এটার জন্য আপনি দেখবেন ফরেন পলিসিগুলো বিশেষ করে ডিটারমাইন হয় ভারতের মতো, পাকিস্তানের মতো, বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোতে রাজনৈতিক দলগুলো কি চায়। 1975 সালে ভারতের ক্ষমতায় ছিল কংগ্রেস। কংগ্রেসের ফরেন পলিসির যে নীতি আর বর্তমানের যে ধর্মান্ধ বিজেপির ফ্যাসিস্টদের যে পররাষ্ট্রনীতির মধ্যে অনেক পার্থক্য আছে। সুতরাং এরা ধর্মীয় একটা গোষ্ঠী ভারতকে চালাচ্ছে, যারা উগ্র ধর্মীয় গোষ্ঠী। এটা লিবারেল ইন্ডিয়ানদের গভর্নমেন্ট না। লিবারেল ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি হতো তাহলে লিবারেল ইন্ডিয়ান গভর্নমেন্টের অ্যাপ্রোচ ছিল লিবারেল ফরেন পলিসি অ্যাপ্রোচ। সুতরাং ওই ফরেন পলিসি তারা অ্যাপ্লাই করতেন এবং তারা এখানে আপনার হলো যে নিউ লিবারেল অ্যাপ্রোচ দিয়ে ফরেন পলিসিকে ডিটারমাইন করার চেষ্টা করতেন, যেটা ভারত এখন ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার ফলে ভারত কিন্তু সাউথ এশিয়াতে আপনার বন্ধু হারিয়ে ফেলছে, একা হয়ে গেছে। নেপাল থেকে তাদের হাত গুটিয়ে নিয়েছে। মালদ্বীপের মতো ছোট্ট একটা কান্ট্রি, এই কান্ট্রি ভারতের আধিপত্যবাদকে রুখে দিয়েছে। শ্রীলঙ্কা থেকে রুখে দিয়েছে। সর্বশেষ আমাদের ঢাকা থেকে ভারতের আধিপত্য চলে গেছে। সুতরাং এটা ভারতের রিকনস্ট্রাক্ট হবে যদি ভারতের সরকার ব্যবস্থার মধ্যে পরিবর্তন আসে, তখন ভারতে এই ধরনের পলিসি মেকিং গুলো নিয়ে তারা কাজ করবে। প্রফেসর মেজবা, আপনি নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশের প্রতিক্রিয়ায় ইন্ডিয়া একটা প্রতিক্রিয়া দেখিয়েছে এবং দিল্লি বলেছে যে তারা জানে না যে এই ধরনের কোনো অফিস রয়েছে। কিন্তু এখানে একটা জিনিস আপনাকে একটু মনে করিয়ে দিই, সেটি হলো যে কলকাতায় যখন তাদের অফিসের খবর আসলো তখন বিবিসি কিন্তু প্রতিবেদনে লিখেছিল যে ভারতীয় গোয়েন্দা সংস্থা সব কিছু জানে এবং তাদের অনুমোদন ছাড়া এটি অফিস চলবে অন্য দেশের রাজনৈতিক দল, এটা প্রশ্নই আসে না। এর মানে হলো ভারত যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি শুধু প্রতিক্রিয়া, বাস্তবতার কোনো মিল নেই। কি বলবেন? সত্যি বলেছেন আপনি। মানে ভারতের গোয়েন্দা সংস্থা এত শক্তিশালী যে কোথায় আওয়ামী লীগের অফিস আছে এটা গোয়েন্দাদের তত্ত্বাবধানেই হচ্ছে। গোয়েন্দারাই এই কাজটা করতেছে, আওয়ামী লীগকে সহযোগিতা করতেছে। আপনি জানেন যে মোহাম্মদ আরাফাত তিনি বলেছেন যে তিনি সবকিছু ত্যাগ করে শেখ হাসিনাকে এখন কিভাবে আবার প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে তিনি ফিরে আনবেন, তিনি সেই মিশনে নেমেছেন। এই যে তিনি কথাটা বলেছেন, এইটা মূলত আসলে ভারতের কথা। ভারত আসলে সেইটা চাচ্ছে এবং ভারতের সেই যে প্রকল্প ভারত হাতে নিয়েছে, এই প্রকল্পেরই একটা অংশ হচ্ছে এই অফিস স্থাপন করা। এখন এই অফিস তারা হয়তো সাইনবোর্ডটা থাকবে না, কিন্তু এটা আওয়ামী লীগের যত নেতাকর্মী তাদেরকে
ডিরেক্টলি তারা এই অফিসগুলোতে কাজ করার, তাদের প্রচারণা চালানোর, যা যা করার সকল সহযোগিতা ভারত করে যাবে। এইটা ভারতের বিবৃতি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড যে কথাটা বলেছে, এই কথাটা তারা যেভাবে ব্যাখ্যা দিয়েছে, এটা বাংলাদেশ যেভাবে চেয়েছে সেটার উত্তর তারা দেয়নি। তারা দিয়েছে না, আমরা বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে আমরা জড়িত নেই, আমরা এটা কখনো সাপোর্ট করি না। কিন্তু আসলে আওয়ামী লীগের এই কার্যক্রমটাই যে বাংলাদেশ বিরোধী কার্যক্রম এই মুহূর্তে, এইটা ভারত কিন্তু এখানে স্বীকার করেনি। সো ভারত ডিপ্লোম্যাটিক্যালি যেটা বুঝিয়েছে এই বিবৃতির মধ্য দিয়ে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে তারা কন্টিনিউয়াসলি এই সহযোগিতাটা করে যাবে এবং এটা তাদের এটা চলতেই থাকবে, সেটাই তাদের মিশন। এবং এই মিশন তাদের একটা সুদূর প্রসারী লক্ষ্য আছে এই মিশনের মধ্যে। যেমনটা ডক্টর আনিস একটু আগে যেমনটা বললেন, যে বাংলাদেশে, আমি আসলে এখানে আর একটু অ্যাড করব, সে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা ছিল গত 15 বছরে, এইটা আসলে এটার জন্য ভারতের কোনো ফরেন পলিসি নির্ধারণ করতে হয়নি। ফরেন পলিসি জিনিসটা কি? আর একটা দেশের চাহিদা, আর একটা দেশের ইন্টারেস্ট, আর একটা দেশের অ্যাকশন, এইগুলো দেখে, জনগণের আকাঙ্ক্ষা, এগুলো দেখে অনেক স্টাডি করে একটা পলিসি নির্ধারণ করতে হয়। কিন্তু গত সময়ের যে শাসন আমলটা ছিল, এখানে ভারতকে এই কষ্টটা করতে হয়নি। তাদের অনুগত লোকই ছিল, তাদের একটা রাজ্যের একটা মুখ্যমন্ত্রী যেমন সেরকম একজন বাংলাদেশে বসেছিল। ভারত কোনো কিছু চাওয়ার আগে তিনি সব কিছু তাকে দিয়ে দিতেন। এটার জন্য ভারতকে কোনো নেগোসিয়েশন করতে হতো না, কোনো ডিপ্লোম্যাটিক বার্গেনিং করতে হতো না, কোনো ধরনের বার্গেনিং ছাড়াই ভারতকে যা দরকার তারা দিয়ে দিতেন। যা দরকার, এটা কি দরকার, এটা আমি এখানে বলে শেষ করতে পারবো না, যে কোনটা নাই যেটা ভারতকে দেয়া হয়নি। এবং এই কাজটা করতে গিয়া এটা প্রমাণ আমাদের দিতে হবে না, প্রমাণ হচ্ছে শেখ হাসিনা নিজেই প্রমাণ দিয়ে গেছেন। আপনি জানেন, তিনি বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন ভুলতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এতদিন পরে, এই 5 আগস্টের পরে ভারত কেন বাংলাদেশের ব্যাপারে কোনো সুস্পষ্ট প্রতিক্রিয়া দেখায়নি? জনগণের যে আকাঙ্ক্ষা, এখানে যে একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের প্রতি কোনো সম্মান প্রদর্শন করেনি। এখানে যে গণহত্যা হয়েছে, যে মানুষগুলো জীবন দিয়েছে, তাদের প্রতি কোনো সম্মান ভারত প্রদর্শন করেনি। প্রশ্নটা হচ্ছে কেন? আপনি যেমনটি বললেন যে 75 পরে শেখ মুজিব নিহত হওয়ার পর যে রাষ্ট্রদূত এসে পরবর্তীতে মোস্তাকের সাথে দেখা করেছিলেন, তো এখানে সেটা হলো না কেন? এখানে সেটা না হওয়ার কারণটা হচ্ছে ভারত অনেক কিছু হারায় ফেলেছে এখান থেকে। যে জিনিসগুলো ফ্রি পেত তারা, ডিপ্লোম্যাটিক কোনো নেগোসিয়েশন ছাড়া, ডিপ্লোম্যাটিক কোনো চেষ্টা ছাড়া, কোনো বার্গেনিং ছাড়া যে জিনিসগুলোতে এমনিতে তারা পেয়ে গেছিল, তাদের বিশাল আয়ের উৎস ছিল বাংলাদেশ। তাদের মেডিকেল, ট্যুরিজম সেক্টর থেকে শুরু করে বাংলাদেশ থেকে যে অনেক ভারতীয় এখানে চাকরি করতো, তার কোনো ট্যাক্স দিতে হতো না, সমস্ত কিছু তাদের হাতছাড়া হয়ে গেছে। হাতছাড়া হয়ে যাওয়ার পর তারা এখন পর্যন্ত এমন একটা মানে ডিলেমার মধ্যে পড়ে গেছে যে বাংলাদেশ বিষয়ে ট্রমাও বলা যাবে এটাকে, এমন ট্রমার মধ্যে পড়ে গেছে যে বাংলাদেশ বিষয়ে তাদের কি নীতি হবে এটা এখনো তারা নির্ধারণ করতে পারেনি। তো আমার বিশ্লেষণ যেটা মনে হচ্ছে, এখন পর্যন্ত তাদের নীতি হচ্ছে প্রফেসর ইউনূসের যে ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স, এইটার কারণে ভারতের কোনো পলিসি এখানে কাজ করছে না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এইটার ভিত্তিতে ভারত সিদ্ধান্ত নিয়েছে, আমি যতটুকু বুঝতে পারছি আমার অবজারভেশনে, ভারতের একটা সিদ্ধান্ত হচ্ছে যে যতদিন প্রফেসর ইউনূস যাবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশ বিষয়ে তাদের কি নীতি হবে এটা তারা ঠিক করতে তারা পারছে না। তারা এখানে খুব টায়ার্ড হয়ে গেছে, ওরা পারবেও না এটা ঠিক করতে। এবং পরবর্তীতে কোন গভর্নমেন্ট আসবে, তাদেরকে আবার তারা কনভিন্স করতে পারে কিনা, সেটার জন্য বার্গেনিং হয়তো করবে। তারা কি আশাবাদী নাকি কনভিন্সের ব্যাপারে? কারণ হলো তারা প্রায় দ্রুত নির্বাচন চাচ্ছিল, শুরু থেকেই দ্রুত নির্বাচন হবে, এবং তারা বলছিল যে মানে যে নির্বাচনের রায় হবে সেই প্রতিনিধিদের সঙ্গে তারা সম্পর্ক। এটা কনভিন্সড হবে কেউ বা কনভিন্স করার আশা, এটা আমি বলবো না। আপাতত তাদের এখানে পারসেপশনটা বা অবজারভেশনটা আমার হচ্ছে যে প্রফেসর ইউনূসের সাথে তাদের কোনো পলিসি এখানে কাজ করছে না। এবং এই জুলাই বিপ্লবের পরে যে জিনিসটা আমরা খুব ভালোভাবে অর্জন করতে পেরেছি, অনেক সমালোচনা আমরা করছি প্রফেসর ইউনূসের, কিন্তু যে বিষয়টা এখানে আমরা প্রশংসা করার মতো, সেটা এই প্রথম বাংলাদেশ স্বাধীন একটা পররাষ্ট্রনীতি আমাদের এখানে অনুসরণ করছে। তো এই স্বাধীন পররাষ্ট্র অনুসরণ কারণে ভারত এখানে কোনো কিছু করতে পারছে না। এই জন্য তারা অপেক্ষা করছে যে দেখি প্রফেসর ইউনূস যাওয়ার পর কি হয়। সেজন্যই তারা দ্রুত একটা নির্বাচন চাচ্ছে এবং তারপরে তারা তাদের করণীয় নির্ধারণ করবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক। একজন হলেন ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আরেকজন হলেন মেজবাউল আজম সওদাগর, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ডক্টর আনিস, ভারত যে ধরনের আচরণ করছে বাংলাদেশের সঙ্গে, তারা বাংলাদেশকে একটি বেকায়দায় ফেলার চেষ্টা করেছে। সৌভাগ্য হলো আসলে বাংলাদেশ বেকায়দায় পড়েনি, বরঞ্চ ভারতই বেকায়দায় পড়েছে। তাদের অর্থনৈতিক যে আমাদের এখানে যে তাদের একটা বিশাল সুযোগ সুবিধা তৈরি হয়েছিল, সেগুলো কলাপস হয়ে গিয়েছে। এবং আপনারা জানেন যে অন্তত লিখিত কাগজ কলমে $11 বিলিয়ন আমদানি রপ্তানি হয়, এর মধ্যে 10 বিলিয়নই হলো ভারতের। আমাদের এখানে তারা রপ্তানি করে, আর আমরা করতাম মাত্র 1 বিলিয়ন। বাংলাদেশ সরকার বিকল্প পথ বের করছে, যার কারণে আমরা ভারত থেকে অনেক জিনিসই কিনছি না। এটা একটা লস। আর যেটা মেজবাউল আজম বলছিলেন যে বাংলাদেশ থেকে তারা যে ধরনের পয়সা পেত, সেটা তাদের পর্যটন বলুন, এখানে যারা চাকরি করলো, সেটা অনেকটা কলাপস হওয়ার উপক্রম। কিন্তু প্রবলেমটা হলো যেটা, তাদের যে আচরণ থামছে না, এটা একটা দিক। আর এটা হলো এই যে কাগজে লিখিত রয়েছে যে অন্তত 1,500 এমপি, দলের নেতা এবং টপ লেভেলের যারা আমলা, একই সঙ্গে পুলিশ প্রশাসন লোকজন এবং আর্মির লোকজন যারা ভারতে পালিয়ে রয়েছে, তাদেরকে ভারত আশ্রয় দিয়ে রাখছে। আর শেখ হাসিনাকে তো রাখছেই। ঠিক এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি স্বাভাবিক হওয়ার মতো? ভারতের মতো একটা বিশাল রাষ্ট্র, তার নির্দিষ্ট একটা কান্ট্রির জন্য কোনো ফরেন পলিসি থাকবে না, এটা খুব অবাক করছে। গত 15 বছর মনে হয় ভারতের ফরেন পলিসি মেকাররা বাংলাদেশ নিয়ে কোনো স্টাডি করে নাই, বিকজ অফ বাংলাদেশ ওপেন ছিল ভারতের জন্য, সবকিছু ওপেন। মানে যদি আপনার ঘর যদি ওপেন করে দেন, চাবি যদি আরেকজনের কাছে থাকে, আপনার ঘরে কোথায় কি আছে এবং আপনার ঘর থেকে কে সে কি নিবে, সেটা কিন্তু আর তাকে কোনো কিছু পলিসি মেকিং করতে হবে না, নতুন করার চিন্তা, পলিসি মেকিং এর দরকার নেই। আমি আপনার ঘরে ঢুকবো, আমার যা যা প্রয়োজন আমি সেটা নেব, নিয়ে চলে যাব। সুতরাং এই রকম পরিস্থিতিতে ভারত আসলে কোনো সুনির্দিষ্ট পলিসি বাংলাদেশের জন্য অ্যাপ্লাই করে নাই। এখন যখন এই ভারত সমর্থিত সরকারটার পতন হয়েছে, তখন কিন্তু ভারত বেকায়দায় পড়েছে আসলে, যে আমরা কি করলাম। তো ভারত একটা রাষ্ট্রের জন্য ফরেন পলিসি মেকিং করতে গেলে একটু তো সময় লাগবেই, এবং ভারত সেই সময়টুকু নিচ্ছে। এবং ডক্টর ইউনূসের শুধুমাত্র না, বাংলাদেশের 2টা রাষ্ট্রপ্রধানের খুব স্বাধীন পররাষ্ট্রনীতি ছিল। প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের সময় ভারতকে তোয়াক্কা করে জিয়াউর রহমান ফরেন পলিসি ইন্ট্রোডিউস করেন নাই। তার মানে এই না যে ভারতের সাথে তার সুসম্পর্ক ছিল না, তার সুসম্পর্ক ছিল, বা সেই সম্পর্কটা ছিল ন্যায্যতার, মর্যাদার। এখন আপনার দেশের পররাষ্ট্রনীতি যদি ন্যায্যতার এবং মর্যাদার না হয়, সেটা প্রবলেম। তো আর প্রফেসর ইউনূস হচ্ছেন, উনি ইন্টারন্যাশনাল প্লেয়ার, ওনার সাথে বৃহৎ রাষ্ট্রগুলোর একটি সুসম্পর্ক আছে, এবং ইন্টারন্যাশনাল রাষ্ট্রগুলোর রিকগনিশন নিয়ে উনি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় নিয়েছেন। এবং আপনি যদি দেখেন, প্রফেসর ইউনূস ক্ষমতায় আসার পরে 17টা রাষ্ট্রে তিনি ভিজিট করেছেন, রাষ্ট্রীয় সফরে গেছেন। এবং প্রথম দিককার যে সফরগুলো ছিল, বিগ পাওয়ারদের সাথে আমেরিকায় সফর ছিল, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সফর ছিল, এগুলোতে ছিল প্রত্যেকটার রাষ্ট্রের কাছ থেকে তার সরকারের লেজিটিমেসি দেওয়া। এবং উনি খুব ভালো করে জানেন রিয়েলিটি অফ ইন্ডিয়া ইজ এ ফ্যাক্ট অফ বাংলাদেশ পলিটিক্স, এটা তিনি ভালো করে জানেন। এবং তিনি এই রিয়েলিটিকে মাথায় রেখেই কিন্তু আমাদের মতো ছোট রাষ্ট্রগুলোতে কিন্তু অ্যানার্কি থাকে। এই অ্যানার্কিগুলো, ওয়ার্ল্ড পাওয়ার সবসময় এই অ্যানার্কিগুলো নিয়ে গেম করে, এবং তিনি জানতেন, এবং জেনে কিন্তু এই ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিটি তিনি এনশিওর করেছেন। এবং ভারত অনেক ক্ষেত্রে ডিস্টার্ব করার চেষ্টা করেছে, বাট দে ফেল, টোটালি ফেল, বিকজ বাংলাদেশের অর্থনীতি আপনি যদি বলেন, বাংলাদেশের অর্থনীতি কিন্তু উন্নতর দিকে। বাংলাদেশের বাণিজ্য যদি বলেন, বাংলাদেশের বাণিজ্যের পথ অনেকগুলো উন্মোচিত হয়েছে। বাংলাদেশ যখনই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটা মর্যাদা সম্পন্ন ফরেন দিকে স্টেপ নিচ্ছে, তখন কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলো বাংলাদেশের প্রতি সমীহ করছে। আপনি যদি দেখেন যে চায়না এখানে বাংলাদেশের দিকে আসছে, চায়না আসছে, পাকিস্তান আসলো, এদিকে আপনার টার্কি আসছে, ওইদিকে মালয়েশিয়া আসছে, মানে মালয়েশিয়ার সব দেশগুলো আসছে, জাপানের সাথে সুসম্পর্ক তৈরি হয়েছে। তার মানে হলো যে বাংলাদেশ কিন্তু তার জায়গা থেকে নাই, ডিপেন্ডেন্স অন দিল্লি, এটা থেকে বাংলাদেশ বের হয়ে আসছে। এবং পরবর্তীতে সরকারগুলো যখন
যখন আসবে ক্ষমতায়, তখন যদি ভারত আবার তার অ্যাপ্রোচ চেঞ্জ করে, তাহলে সেক্ষেত্রে ভারতের সুসম্পর্ক হতে পারে, তবে সেটা অবশ্যই ন্যায্যতার হবে। কারণ জুলাইয়ের যে স্পিড, এটা নেক্সট গভর্নমেন্ট যে আসুক না কেন জুলাইয়ের স্পিডকে ধারণ করবে। জুলাইয়ের স্পিড হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্পিড, মানে বাংলাদেশপন্থীদের স্পিড। সুতরাং বাংলাদেশপন্থীদের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশপন্থীর স্পিড থাকবে, এবং সেই ক্ষেত্রে ভারত অবশ্যই তার এতদিনে তার একটা নতুন ধরনের পলিসি মেকিং করার চেষ্টা করবে। প্রফেসর মেজবা, এটা অন্য প্রসঙ্গে যাই। জুলাই সনদ, আপনি জানেন যে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে এটি একটি সংকট হিসাবে দেখা দিয়েছে। আপনারা জানেন যে জুলাই সনদের একটা সমন্বিত খসড়া জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলো পাঠিয়েছে, এবং ইতিমধ্যে অনেকে তাদের মতামত দিয়ে ফেরত পাঠিয়েছে, এবং এর মধ্যে বিএনপি রয়েছে, এবং একদিন একটা মেয়াদও বাড়ানো হয়েছে যা সবাই এর মধ্যে পাঠিয়ে দিবে। সমস্যাটা হয়েছে এই জুলাই সনদ এর আইনি ভিত্তি কী হবে এবং এর বাস্তবায়নের প্রক্রিয়াটা কী হবে, এটা হলো প্রথম বিরোধ। আর সেখানে যে সংশোধনী রয়েছে সেগুলো তো রয়েছেই। এই সংকট কি আদৌ কাটবে? জুলাই সনদটা কি? জুলাই সনদ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে কি ধরনের সংস্কার করা হবে তার একটা চার্টার, এই চার্টারটা স্বাক্ষর করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে এটাকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং এটা দ্বারা কি হবে, এটাতে স্বাক্ষর করার পরে রাজনৈতিক দলগুলো এই কমিটমেন্ট, এটা হবে একটা জাতীয় কমিটমেন্ট, এবং এগুলো সবগুলোই তাদের নির্বাচনী ইশতেহারে সবাই নিয়ে যাবে, এবং তারা কমিটমেন্ট করবে জাতির কাছে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এই কাজগুলো আমরা করব এবং এর বাইরে আমরা কখনো যাব না। সুতরাং বুঝতেই পারছেন যে আপনি রাষ্ট্রকে সংস্কার করতে হলে যে জুলাই বিপ্লবের পরে যে আকাঙ্ক্ষা দাবিগুলো এসেছে সেগুলোর প্রতিফলন ঘটেছে এখানে। এর আগে বড় রাজনৈতিক দল বিএনপি যে 31 দফা দিয়েছে তার অনেকগুলোর প্রতিফলন ঘটেছে এখানে। তো সবগুলো মিলে আমাদের রাষ্ট্র কাঠামোর ভবিষ্যৎ কি হবে তার একটা প্রতিফলন এখানে ঘটেছে। 9টা মৌলিক বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। আপনারা খুব ভালো করে জানেন আসলে কোনো চার্টার নোট অফ ডিসেন্ট দিয়ে হয় না। হ্যাঁ, শেষ পর্যন্ত আমি যতটুকু জানি যে সালাউদ্দিন সাহেবের একটা বক্তব্যের মধ্য দিয়ে আমরা বুঝলাম যে আরো অনেকগুলো বিষয়ে তারা ছাড় দেওয়ার চেষ্টা করছেন। তো তারা যে এই ছাড়টা দেয় তাহলে এটা নেগোসিয়েশনের মাধ্যমে এটা সমস্যাটার সমাধান হবে। কারণ এটা এমন একটা জায়গায় পৌঁছেছে রাজনৈতিক দলগুলো কেউ এর দায়িত্ব নিতে চাবে না যে আমার কারণে এই কাজ আটকে গিয়েছে। এরকম একটা ইনভিজিবল প্রেশারের মধ্যে পড়েছে রাজনৈতিক দলগুলো, এবং এগুলোর পক্ষে কিন্তু দেশে অনেক প্রেশার গ্রুপ তৈরি হয়েছে। তো যে যত বিরোধিতাই করুক, আমি মনে করি যে শেষ পর্যন্ত গিয়া সবগুলা দল এই বিষয়ে একটা ঐক্যমতে আসবে এবং জুলাই সনদ স্বাক্ষরিত হবে। এখন এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে জুলাই সনদটা হওয়ার পরে, স্বাক্ষর হওয়ার পরে এটার আইনি ভিত্তি কি হবে। তো কেউ কেউ চাচ্ছে যে এটা সংবিধানের উপরে এটাকে মর্যাদা দেয়া হবে, সংবিধানের চেয়ে ভ্যালুয়েবল। কেউ কেউ বলছে না এতটা দরকার নেই। এই প্রশ্নটা মৌলিক কোনো প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে এই যে জাতীয় কমিটমেন্ট একটা করা হচ্ছে এবং জাতির কাছে এটা প্রকাশ করা এটাতে স্বাক্ষর করা হচ্ছে, অর্থাৎ জাতীয় ওয়াদা একটা। এটা করার পর সবচেয়ে বড় প্রশ্নটা হবে যে নির্বাচনের পরে কোনো রাজনৈতিক দল এটার বাইরে যে যাচ্ছে বা যেতে যদি চেষ্টা করে, সাথে সাথে সেই দলের বিরুদ্ধে বিশাল জনমত গড়ে উঠবে। নোট অফ ডিসেন্ট থাকলে তো বাইরে যাওয়া সহজ, আমি তো আগেই বলেছি আমি থাকবো না। হ্যাঁ, সেটা একটা বিষয়। আমি বলছি যে সেই বিষয়গুলোতে তারা ছাড় দিবে কিছুটা, এবং একটা পর্যায়ে এটাতে ঐক্যমতে আসতে হবে। এবং এটার জন্য আমি বললাম যে একটা ইনভিজিবল প্রেশার তৈরি হচ্ছে বিভিন্ন দিক থেকে, যে কেউ দায় নিতে চাবে না যে অমুকের কারণে এটা হয়নি। এই প্রেশারটা কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আছে। আরটা হচ্ছে ঐক্যমত্য কমিশনও এখানে একটা রোল প্লে করতেছে, যে অনেক সময় তারা যেটাকে মনে করছে তারা যে এটা আসলেই করা দরকার, তো অনেক সময় দেখা গেছে যে কয়েকটা বিষয়ে আপত্তি থাকলেও তারা ডিসিশন দিয়ে দিচ্ছে যে এটা হবে। তো আমার মনে হয় যে কোনো না কোনো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা পাস হয়ে যাবে, এবং এটা পাস হওয়ার পর এটার বাস্তবায়ন নিয়ে যখন প্রশ্ন আসবে তখন কিন্তু জনমতের প্রেসারে পড়ে যাবে রাজনৈতিক দলগুলো। ডক্টর আনিস, প্রফেসর মেজবা আশাবাদ ব্যক্ত করেছেন যে পাস হয়ে যাবে। আমি ঠিক ব্যক্তিগতভাবে তত আশাবাদী হয়ে উঠতে পারছি না। আমি হতাশ নেই অন্য একটা কারণে, সেটাও প্রফেসর মেজবা উল্লেখ করেছেন। সেটা হলো আসলে রাজনৈতিক দলগুলো ট্রিমেন্ডাস চাপে রয়েছে। যারা সংস্কারের ব্যাপারে সব কিছু সংস্কার চাচ্ছেন তারাও এক ধরনের চাপ রয়েছে, আর যারা সব সংস্কার চাচ্ছেন না তারাও চাপে রয়েছে। চাপটা ধরনটা এরকম যে
যদি এটা না হয় দায় দায়িত্ব কার ঘাড়ে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছবে, এটা একটা দিক। আরেকটা দিক, যে ধরনের প্রান্তিক পর্যায়ে দুটো দল চলে গিয়েছে, সেখানে একটা প্রশ্ন তো উঠতেই পারে, সেটা হলো জামাত ইসলাম এবং এনসিপি তারা আইনি ভিত্তি চায়, এটা একটা। আর একটা হলো সরকার গঠনের আগেই বাস্তবায়নটা চায়। কি বলবেন? বাংলাদেশের রাজনীতিতে জুলাই সনদটা খুব একটি ক্রিটিক্যাল ফেজ এখন পাস করে, ট্রানজিশন ফেজ। বাট জুলাই কিন্তু বাংলাদেশের রাজনীতিকে পুনর্গঠন এবং রাজনৈতিক সংস্কৃতিকে সুন্দর করার জন্য একটা খুব সুযোগ তৈরি করেছিল বাংলাদেশে। এবং বাংলাদেশে একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ যদি তৈরি হয় তাহলে বাংলাদেশের সবগুলো ডেভেলপমেন্টগুলো হতো। বিকজ একটা রাষ্ট্রের নিউক্লিয়াস হচ্ছে রাজনীতি। রাজনীতিবিদরা যদি সুন্দর করে পলিসি মেকিং করতে পারতেন, আমাদের দেশটাও কল্যাণকর আইনের দেশ হতো, সুন্দর দেশ হতো, সবার জন্য দেশ হতো, বাংলাদেশ সবাই পার্টিসিপেট করতো একটা কান্ট্রিতে। কিন্তু জুলাই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংশয় তৈরি হয়েছে বিকজ অফ এখানে পাওয়ার পলিটিক্স একটা টার্ম আছে। পাওয়ার পলিটিক্স মানে পাওয়ার পলিটিক্স করতে চায় সবাই, মানে কেউ এই জুলাই সনদকে বেসমেন্ট করে ক্ষমতায় যেতে চায়, এখানে পাওয়ারে বসবে কে, এবং পাওয়ারে বসার পরে ওই রাষ্ট্রগুলোর ওই রাজনৈতিক দলগুলোর নেচারটা কী হবে, এই নিয়ে বেসিক সংকটটা বাংলাদেশের রাজনীতিতে আছে। তার মানে হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আগেও এক দল আরেক দলকে বিশ্বাস করতো না, এখনও কিন্তু এক দল আরেক দলকে বিশ্বাস করছে না। বাট এরা কিন্তু সবগুলো রাজনৈতিক দল ফেসিবাদের বিরুদ্ধে সবগুলো এক মঞ্চে এসে আপনার হলো যে ফেসিবাদ বিরোধী আন্দোলন করছে। এরা সবাই নির্যাতিত। সুতরাং এত সহজে যদি এই নির্যাতন এবং ফেসিবাদকে ভুলে যায় তাহলে এটা বাংলাদেশের জন্য সংকট। এবং এইটা আমার মতে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এটা নিয়ে করবে, আপনার হলো যে আরও গঠনমূলক প্রস্তাবনা থাকবে, গঠনমূলক কনস্ট্রাকটিভ একটা ডিসকাশনের মধ্য দিয়ে এই চার্টারটা বাংলাদেশে ইন্ট্রোডিউস হবে। একটা প্রশ্ন আপনাকে এই ফাঁকে করে রাখি, আপনারা দুজনে আশাবাদ ব্যক্ত করছেন, তো সেটি হলো আশাবাদের ফাঁকেও কিন্তু কিছুটা শঙ্কা কাজ করছে। সেটি হলো যদি এই জুলাই সনদ মনোপুত না হওয়া এবং এই দুটো শর্ত পূরণ না হওয়ার কারণে যদি অন্তত এনসিপি এবং জামাত এই সনদে স্বাক্ষর না করে, তাহলে জুলাই চার্টার আসলে পূর্ণাঙ্গ রূপ পাবে না, একটা দিক। আরেকটা দিক হলো তখন নির্বাচন নিয়ে প্রশ্ন আসবে। বাস্তবতা হলো এই দুটো রাজনৈতিক দল নির্বাচনে না গেলে আসলে নির্বাচন কঠিন। কিন্তু এদেশের মানুষ আমরা সবাই চাই ঘোষিত সময়ে নির্বাচনটা হোক। এখন এই কারণেই কিন্তু আমরা সবসময় এই টক শোতে আমরা বারবার একটা কথা আলোচনা করছি যে আমরা সবসময় সাধারণ মানুষের কাছ থেকে প্রশ্নের মুখোমুখি হচ্ছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো, এই যে শঙ্কা সংকট, এটার কি হবে? প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এখন একটা সংশয় আছে যে আসলে কি বাংলাদেশে হবে, নির্বাচন হবে। এজ এ একাডেমিশিয়ান আমরা তো চাই বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশের দিকে যাক, এবং নির্বাচন হলো বাংলাদেশের উন্নত বাংলাদেশে গড়ার, উন্নত রাজনৈতিক সংস্কৃতি বিকাশের জন্য একটা ফ্যাক্টর। বাংলাদেশের যে সংকটগুলো তৈরি হয়েছে, এই সংকটগুলোর পিছনের প্রধান কারণ হলো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা ছিল না। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাগুলো একতরফা ছিল, এককেন্দ্রিক ছিল, একটা দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য বাংলাদেশের নির্বাচনগুলো হয়েছে। সুতরাং এখন জুলাই বিপ্লব পরবর্তীতে সময়গুলোতে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে একজন আরেক দলকে বিশ্বাস করতে হবে। এখন যদি ব্যর্থ হয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, যদি একটি নির্বাচনমুখী যদি না হয় এবং নির্বাচনকে যদি প্রশ্নবিদ্ধ করে ফেলে এবং নির্বাচন যদি নাই হয়, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা বিশাল সংকট তৈরি হবে, নিঃসন্দেহে একটা সংকট তৈরি হবে, এবং এই সংকট আসলে কোনো রাজনৈতিক দলই চাবে না। সুতরাং যতটা হোক না কেন রাজনৈতিক দলগুলোকে একটু কম্প্রোমাইজ করে ছাড় দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র যেহেতু করতে চায়, সবার একটা মিশন হলো আমরা একটা বাংলাদেশ করতে চাই। একটা অভিযোগ রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে উঠেছে যে তারা দেশ নয় দলকে প্রাধান্য দিচ্ছে, বিশেষ করে জুলাই সনদকে কেন্দ্র করে। কি বলবেন? না, দেশকে প্রাধান্য দেওয়া উচিত, দলের চেয়ে দেশ বড়। কারণ হলো দেশটা হলো, তো দেশের অস্তিত্ব থাকলে না দলের অস্তিত্ব থাকবে, দল দেশের চেয়ে বড় নয়। অবশ্যই দলের ইন্টারেস্ট থাকবে, কারণ প্রত্যেকটা দলের একটা করে আইডিওলজি আছে। প্রত্যেকটা দল জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু কাজ করতে চায়, জনগণের জন্য কাজ করতে চায়, রাষ্ট্রের জন্য কাজ করতে চায়। পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল অ্যাক্টিভিটিস তো থাকবে, পলিটিক্যাল এজেন্ডা থাকবে, পলিটিক্যাল ফিলোসফি থাকবে, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে কিন্তু কমন একটা জায়গায় আসতে হবে যে হ্যাঁ, আমার ন্যাশনাল ইন্টারেস্টে কোথায়, আমার জনগণ কি চায়, আমার সংবিধান কি বলে, আমার রাষ্ট্রের পালসটা কি বলে, আমি জনগণকে নিয়ে কি ভীষণ মিশন ইন্ট্রোডিউস করতে চাই, সেটা নিয়ে কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোকে বেশি পরিমাণে এমফাসিস দেওয়া উচিত। প্রফেসর মেজবা, শুধু সাধারণ মানুষও নয়,
আমি সাংবাদিকতার সঙ্গে জড়িত থাকার কারণে স্বাভাবিক কারণে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে কথাবার্তা হয়। একজন খুব বড় রাজনৈতিক দলের নেতা সেদিন বলছিলেন যে নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে। আমি বিস্মিত হয়েছি। আমি তো বললাম যে আপনাকে তো আমি জিজ্ঞাসা করবো যে নির্বাচনটা ঠিকমতো আপনারা করবেন কিনা। আপনি লক্ষ্য করেছেন যে বিএনপি নেতা রুহুল কবির রিজভিও বলেছেন যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত নয়। এমন সংখ্যাটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এই প্রক্রিয়াটা, এই যে তর্ক বিতর্ক হচ্ছে, তারপর পলিসি হচ্ছে, একমত হচ্ছে না, পুরোটাই হচ্ছে একটা পলিটিক্যাল ডেভেলপমেন্টের একটা প্রসেস। তো আমাদের পলিটিক্যাল ডেভেলপমেন্টের যে ইতিহাস, তাতে অ্যাচিভমেন্টগুলো খুব অনেক কষ্ট করে, অনেক তর্ক বিতর্কর পরে প্রত্যেকটা অ্যাচিভমেন্ট অর্জিত হয়, এবং সেইখান থেকে আমাদের কিন্তু এই সংখ্যাটা তৈরি। তর্ক বিতর্কের মাধ্যমে কি অ্যাচিভমেন্ট হয়েছে? আমাদের যা কিছু হয়েছে সব তো আন্দোলনের মাধ্যমে হয়েছে। সবগুলো মিলে বললাম আর কি। এরকম একটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক দেরিতে আমাদের অ্যাচিভমেন্টগুলো হয়, এবং সেই কারণে অনেকেই শঙ্কায় থাকে। তো শঙ্কায় যে থাকা বা শঙ্কা প্রকাশ করা, এইটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ। প্রত্যেকটা নাগরিক শঙ্কায় থাকে, আসলে হবে কিনা, আবার কি হবে, আবার কোনো গন্ডগোল লাগে কিনা। আবার আওয়ামী লীগের রোগরা, আপনি অবাক হয়ে যাবেন, এখনো আশায় আছে আওয়ামী লীগ এমনভাবে ফিরে আসবে যে শেখ হাসিনা এসে আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে, আবার ওবায়দুল কাদের মন্ত্রী হবে, আরাফাত মন্ত্রী হবে, আবার খুন গুম ওইভাবে আবার সেই আধিপত্য ফিরে আসবে। এই আশাও মানুষের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে আছে। এই আশা করে তারা বসে আছে। তো এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। শঙ্কা এভাবে থাকবেই। তবে আমার শঙ্কাটা অন্য জায়গায়। আমি মনে করি যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কিন্তু রিজভী সাহেব যেটা বলেছেন যে নির্বাচনটা অবাধ সুষ্ঠু হবে কিনা, এই নির্বাচনটাকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা রাজনৈতিক দল, সরকার, সবার দায়িত্ব এই নির্বাচনকে এতটুকু যেন এই নির্বাচনের মধ্যে ত্রুটি বিচ্যুতি না হয়, এইভাবে এই নির্বাচনটা করতে হবে। এবং সেটার জন্য প্রস্তুতি হচ্ছে যে আপনার পুলিশ বাহিনীকে আপনি ঠিক করতে পেরেছেন কিনা, প্রশাসনকে আপনি ঠিক করতে পেরেছেন কিনা, এইসবের উপর আপনার নির্ভর করবে। এখানে অনেকে একটা কথা বলেন, রাজনৈতিক দলগুলো যদি চায় যে নির্বাচন সুষ্ঠু হবে, আসলে অন্য কিছুর প্রয়োজন পড়ে না। রাজনৈতিক দলগুলোর অনেক বড় দায়িত্ব, রাজনৈতিক দলগুলোর অনেক বড় দায়িত্ব। মানে এখন যে পরিস্থিতি, তাতে যে কোনো রাজনৈতিক দল ইচ্ছা করলে যার যে জায়গায় সেখানে গিয়ে ভোট কেন্দ্রগুলো দখলে নিতে পারে, তারা নিয়ে সিল মারলো। এখন এই পরিস্থিতি যেন তৈরি না হয়, রাজনৈতিক দলগুলোকে এটার জন্য কমিটেড হতে হবে। আর প্রশাসনের এমন সক্ষমতা তৈরি করতে হবে যে নির্বাচনে কোনো দলীয় কোনো লোকজন এসে যেন ভোট কেন্দ্রে কোনো মাস্তানি করতে না পারে, এই সক্ষমতা আবার প্রশাসনকে দেখাইতে হবে। দুই দিক থেকে আপনার সক্ষমতা তৈরি করতে হবে। এই জায়গাটাতে আমি এখনো ঘাটতি দেখতে পাচ্ছি। আমার শঙ্কাটা এই জায়গায়। প্রফেসর আনিস, যে সংখ্যাটার কথা প্রকাশ করলেন, আসলে এটাই সংখ্যা। কারণ হলো যে নির্বাচন হোক সুষ্ঠু, এটা তো আমরা চাচ্ছি, এবং প্রধান উপদেষ্টা বলেছেন একটা ঐতিহাসিক নির্বাচন কারণে আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু প্রশ্ন হলো যেটা রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে যেভাবে নেমেছে, আমরা এখানে বারবার বলছি রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতিযোগী থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু শত্রু ভাবাপন্ন হয়ে গেলে বিপদটা ডেকে আনে। এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন যে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে, এবং তারা প্রধান উপদেষ্টা ডাক দিলে সবাই একসাথে যায়, কিন্তু আলাদাভাবে কেউ কারোর সাথে বসছে না। এটা কিন্তু একটা সেই পুরনো কালচার, আওয়ামী লীগের কালচারে ফিরে আসছে কিনা আমরা জানি না। এরা নিজেরাও বসতে পারে, বিএনপির সাথে জামাত বসতে পারে, এনসিপির সাথে বসতে পারে, পরস্পরের সাথে বসলো, যে বিরোধগুলি রয়েছে তারা বাইরেও সমাধান করে। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা যখন কোনো সংগঠন চালাতাম তখন মূল মিটিংয়ের আগে কিন্তু আলাপ করে নেয়, প্রি মিটিং, হ্যাঁ, এবং সেটাই কিন্তু আসল আলাপটা। কিন্তু আমরা সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা দেখছি না। সম্ভবত এই কারণেই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন যে আসলে রাজনৈতিক দলগুলির যে আচরণ, তাতে সুষ্ঠু নির্বাচন হবে কিনা, কি বলবেন? না, এটা আপনি সত্য বলেছেন। বাংলাদেশ আসলে শৈশব পের হয়ে কৈশোরে পদার্পণ করেছে। 1971 সালের স্বাধীনতার মধ্য দিয়ে তো আমাদের বাংলাদেশের জন্ম। 54 বছর একটা রাষ্ট্রের জন্য কিছু না। একটা রাষ্ট্র রাজনৈতিক কালচারের ডেভেলপ
কালচার যদি আপনি দেখেন, বিশ্ব সকল রাষ্ট্রগুলোর মধ্যে 100 বছর লেগে যায়। 100 বছরের মধ্যে কোন একটা স্ট্রং নেতৃত্ব বের হয়ে আসে, এবং ওই নেতৃত্বের মধ্যে দিয়ে রাষ্ট্র কাঠামোর ব্যাপক পরিবর্তন, স্ট্রাকচারাল একটা চেঞ্জ আপনার চলে আসে। আর এই যে 100 বছরের মধ্যে বা 80-70 বছরের মধ্যে এই ধরনের নৈরাজ্য, আপনার অ্যানার্কি লেগেই থাকে। কিন্তু ডক্টর আনিস, আমি আপনার সাথে একটা দ্বিমত পোষণ করে বলছি বিনয়ের সঙ্গে, সেটা হলো 5ই আগস্ট যে ঘটনা ঘটেছে, এরকম ঘটনা বিশ্ব ইতিহাসে খুব কম ঘটে। শুধু সরকার প্রধান পালিয়ে যান, যেটা আমরা বারবার বলি যে বিচারক, প্রধান বিচারপতি, মসজিদের ইমামও পালিয়ে যান, এরকম ঘটনা ঘটেনি। একটা দিক। আরেকটা দিক হলো, প্রফেসর ইউনূস কিন্তু বলেছিলেন যে এই বাংলাদেশকে বদলে দেওয়ার মতো যে সুযোগ আমাদের তৈরি হয়েছে, এই সুযোগ বারবার আসবে না। কিন্তু রাজনৈতিক দলগুলোকে সেটা ভাবছে না। আপনি যে পলায়নের ইতিহাস বললেন, বাংলাদেশ কিন্তু এর আগেও পালিয়েছে, কিন্তু এত লক্ষণ সেন কিন্তু আপনার হলো যে বাংলাদেশ থেকে পালিয়ে নদীয়ে চলে গেছিল। পালানোর ইতিহাস এখানে আছে। আমাদের বাঙালির যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের মধ্যে এটা আছে, এবং বাঙালির বৈশিষ্ট্যের মধ্যে ওটা। আমরা আসলে রাজনৈতিক দলগুলো এখন যেটা হয়েছে সেটা হলো যে রাজনৈতিক দলগুলো একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছে না, ক্ষমতায় কে যাবে সেটাকে কেন্দ্র করে। ধরেন এনসিপি নতুন একটি রাজনৈতিক দল, এই নতুন রাজনৈতিক দল জনগণের কতটুকু জনগণের কাছে পৌঁছতে পারছে, এটা কিন্তু তাদের একটা ক্যালকুলেশন আছে। সুতরাং এবং জামাত ইসলাম একটা প্রাচীন দল, কিন্তু জামাত ইসলামের কতটুকু গ্রহণযোগ্যতা জনগণের মধ্যে আছে সেটা কিন্তু জামাত ইসলামকেও নিয়ে পলিসি মেকিং হচ্ছে। আবার বিএনপি যে ক্ষমতায় আসবে ইলেকশন হলে, এটা বিএনপি খুব ভালো করে জানে, বিকজ বিএনপি একটা পপুলার রাজনৈতিক দল, এবং পপুলার রাজনৈতিক দল হিসেবে তার ক্ষমতায় আসার একটা সম্ভাবনা আছে। সুতরাং সংকট কিন্তু এইখানে যে বিরোধী দল প্রশ্নে কারা বিরোধী দল, বা ক্ষমতার প্রশ্নে কারা ক্ষমতায় আসবে, এবং ক্ষমতায় আসার পরে অ্যাপ্রোচিংটা কেমন হবে, রাষ্ট্র গঠনের অ্যাপ্রোচিংটা কেমন হবে, বেসিক সংকটটা আসলে এই জায়গায়, রাইট, যে ক্ষমতায় কে থাকবে। প্রফেসর মেজবা, একটি সুষ্ঠু নির্বাচন না হলে আসলে বিপদে কে পড়বে? দেশ পড়বে, এবং যে রাজনৈতিক দলগুলো এখন নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়েছে তারাও কিন্তু মহা বিপদে পড়ে যাবে। তারা কি এই বিপদটা টের পাচ্ছে না কেন? পুরো বাংলাদেশ বিপদে পড়ে যাবে, এবং যাদেরকে আমরা 5ই আগস্ট দেশ ছাড়া করেছি তারা অনেক বড় গলায় কথা বলবে, এবং তাদের পুনর্বাসনের একটা সুযোগ তৈরি হবে। সেটা তাদের ন্যারেটিভের পুনর্বাসন হোক, আর তাদের ফিজিক্যালি ফিরে আসার পুনর্বাসন হোক, তারা এই ধরনের সুযোগ তাদের জন্য তৈরি হবে। সুতরাং এই নির্বাচন যাতে কোনোভাবেই সুষ্ঠু না হয়, এই জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাবে, এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে আসে সেই রাষ্ট্রও চেষ্টা করবে কোনোভাবে এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য। এবং এটার জন্য একটা ঐক্যমত হওয়া দরকার ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর। আমি আশাবাদী, এবং আমি তাদেরকে আহ্বান জানাবো যে তারা একসাথে বসে একটা বিষয়ে তারা একমত পোষণ করবে যে আমরা যেই ক্ষমতায় আসি, আমরা নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর এমনভাবে করব যে সারা পৃথিবী দেখবে যে এখানে একটা অনেক সুন্দর নির্বাচন হয়েছে, এরকম একটা বিপ্লবের পরে। যদি সেটা না হয়, এটা আমাদের জন্য একটা অনেক বড় দুর্ভাগ্যের কারণ হয়ে যাবে, এবং কোনো রাজনৈতিক দলের জন্য এটা সুখকর কোনো কিছু তাদের জন্য হবে না, এবং ইতিহাসে এটা খুব খারাপ একটা নজির স্থাপন করবে, এবং বাংলাদেশের ভবিষ্যতেও আর খুব ভালো কিছু আসবে না আমাদের জীবনে। প্রফেসর মেজবা এবং প্রফেসর ডক্টর আনিস, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।